झरा पला पला काल के उठे छोबो छोबो আগুন জ্বালিয়ে দিয়েছো গঙ্গা। মাশাআল্লাহ, এখনো তোমার নাচ গানের যা চটক আছে তাতে একটা 20 বছরের ছোকরিও তোমার পাশে দাঁড়াতে পারবে না। তাই তো এই অঞ্চলে এত ধাবা থাকতে এই গঙ্গাবতীর ধাবায় দিন রাত খদ্দেরের লাইন লেগে থাকে। ঠিক বলেছিস, ওদিকে কলকাতা আর এদিকে বোম্বাইয়ের যত গাড়ি সব এসে থামবে এই গঙ্গাবতীর ধাবায়। এখানকার চিকেন মটন বিরিয়ানি কাবাব না খেলে কারো শরীরে দম আসে না। সবই বাবুদের আশীর্বাদ। 10 বছর আগে সব হারিয়ে আর বাবুর দয়া রাস্তার ধারে এই জমিতে ঝুপড়ি একটা চায়ের দোকান করেছিলাম। 5 জনের আশীর্বাদে আর সেখানে 3 তলা ধাবা বানিয়েছি। সরকারি লাইসেন্স নিয়ে বিরতি পদের বার খুলেছি আর আমি নিজে নাচ গান করে সবাইকে আনন্দ দিচ্ছি। তাহলে আরেকটা নাচ আজ আর নাচ হবে না, অনেক রাত হয়েছে। এবার আপনার নিচে গিয়ে খানা পিনা করে নিন। যান যান যান, সবাই যান। কি হলো বাবু, আপনি খেতে যাবেন না? আমি এখানে খাওয়া দাওয়া করতে আসেনি, এসছি চিড়িয়া কিনতে। এই বাবু, মাল খেয়ে এখানে মাতলামি করবেন না। চিড়িয়া মানে কি? বিশ্বর চিড়িয়া। এই গলা ছেড়ে কথা বলো। তোমাদের দুর্যোধন বাবু যদি জানতে পারেন যে তোমরা তার খদ্দেরের সঙ্গে এরকম ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার ছাল চামড়া আস্ত থাকবে না। দুর্যোধন পাল মানে কে? কে দুর্যোধন পাল? তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমি তো দুর্যোধন পাল বলিনি, দুর্যোধন বাবু বলেছি। তবু তার উপাধি শুদ্ধ নামটা যখন উচ্চারণ করলে তখন তাকে আর না চেনার ভান করে কি লাভ? এই বাবু, এই সারা ভ্যান ধরবি ছেড়ে বলো দেখি কে তুমি, কি নাম তোমার? এই লাইনে তো নাম জানতে নেই, শুধু জেনে রাখো আমি কলকাতার মাসুদ ভাইয়ের কাছ থেকে আসছে। তুমি যে মিথ্যে বলছো না সেটা কি করে জানবো? আরে কোন মিথ্যে জানতে চাও সেটা বলো। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, যার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। আরে কি হলো বাবু? চুপ করে আছো? জবাব দাও বলছি। মিথ্যে ভেলকি ভূতের হাঁচি, মিথ্যে কাচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। কে বাত, কে বাত? একদম ঠিক বলেছো, এটাই আমাদের খদ্দের চেনার সাংকেতিক ছড়া। তুই ভাই বস না ঘন্টা, এ বাবু পরীক্ষায় পাস হয়ে গেছে। পাস করলেও একে ঠিক লাইনের লোক বলে মনে হচ্ছে না। সারা গায়ে যেন কেমন একটা ভদ্রলোকের গন্ধ আছে। আরে সেটাই তো আমার ধান্দাবাজির আসল মূলধন। আমি গ্রামগঞ্জ থেকে চিড়িয়া কিনে বোম্বাইতে চালান করি। আমাদের কাছে যে চিড়িয়া আছে তার দাম কিন্তু একটু বেশি পড়বে, পুরো 20,000 টাকা। আরে পাবে পাবে, টাকা পাবে, লেকিন পহলে মাল তো দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি, একদম এক নম্বর জিনিস। দেখলে না তোমার চোখ একেবারে টেরা হয়ে যাবে, বিলকুল টেরা। আমি যাব না, আমি কোথাও যাব না। তোমরা জোর করে আমার এত বড় সর্বনাশ করতে পারবে না। আমাদের সাথে ফালতু লাফড়া করে নিজের বিপদ থেকে নিয়ে আসিস না। এ বাবু, তোকে বোম্বাই নিয়ে গিয়ে বড় হোটেলে চাকরি দেবে। মিথ্যে কথা, তোমরা বোম্বাইতে চাকরির নাম করে আমাকে বেচে দিতে চাইছো। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোর গলায় আমি ছুরি চালিয়ে দেবো। গঙ্গাদি, আমি তোমাকে হাত জোর করে বলছি, নিজে মেয়ে মানুষ হয়ে তুমি আমার এত বড় সর্বনাশ হতে দিও না। দয়া করে আমাকে স্বামীর কাছে পাঠিয়ে দাও। সে কি তোর জন্য দরজা খুলে বসে আছে নাকি? তাহলে দুদিনের নাম করে 6 মাসের মধ্যে সে ফিরে এলো না কেন? নিশ্চয়ই সে মানুষটার কোনো বিপদ আপদ হয়েছে, হয়তো অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। তাহলে শোন, তোর স্বামী তোকে আমাদের কাছে বেচে দিয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, এ কিছুতে হতে পারে না। পারে, মনে রাখিস, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সব জায়গাতেই মেয়েদের গোতর বেচে পেট চালাতে হয়। যদি স্বাধীনভাবে বাঁচতে চাস এ বাবুর সাথে বোম্বাই চলে যা। তাতে কি আমার সম্মানটা ফিরে পাবো, সিঁদুর পাবো, নিজের সতীত্ব? ওই সতীত্ব শব্দটা তো পুরুষদের তৈরি। তাহলে মেয়ে মানুষ হয়ে তুমি ওদের হাতে হাত মেলাচ্ছ কেন? কেন কেন আমাকে আবার বেঁচে দিতে চাইছো? বেঁচে দিতে চাইছি না রে, তোকে বাঁচাতে চাইছি। নাচে গানে নিজেকে তৈরি কর যদি বাঁচতে চাস। দাদা, আমি আপনার পা ধরে মিনতি করছি, আমি আপনার ছোট বোনের মতো। চুপ! ऐसा भाई बहन में की संपर्क लागे कान्ना सुनते हम এখানে আসে নে। এ তোমরা আমার গাড়িতে তোলো, চলো চলো চল। এক মিনিট, মামা বাবুর ফোন। হ্যাঁ হ্যাঁ বলুন মামা বাবু। হ্যাঁ হ্যাঁ, কি 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 বলছেন কি? আচ্ছা তাই নাকি, বুঝতে পেরেছি। নানা ভাববেন না, কাজ হয়ে যাবে।
ঘন্টা সাবিত্রীকে নিয়ে ভেতর যা। ভেতরে নিয়ে যাবো কেন? প্রশ্ন করিস না, যা বলছি তাই কর, ভেতরে নিয়ে যা। যাচ্ছে, তবে আমাকে কখনো চোখ রাঙিয়ে কথা বলিস না, তাহলে ঘন্টা দিন তোর জীবনের শেষ ঘন্টা বাজিয়ে দেবে, শেষ ঘন্টা। এই চল। এটা কিরকম হলো? মেয়েটাকে নিয়ে গেল কেন? মামা বাবুর হুকুম। মামা বাবু? কে তোমাদের মামা বাবু? দুর্যোধন পাল। হ্যাঁ, কিন্তু তিনি আমার হুকুম দেবেন কেন? কারণ মামা বাবু এই মাত্র জানতে পেরেছেন যে আপনি আমাদের খদ্দের নন, ভারত কথা পত্রিকার সাংবাদিক যুধিষ্ঠির মণ্ডল। যে ওদের পত্রিকায় বাবুর বিরুদ্ধে যা নয় তাই লিখে যাচ্ছে। হ্যাঁ, আজ আমাদের ব্যবসা সর্বনাশ করার জন্য মিথ্যা পরিচয় দিয়ে বাঘের গুহায় পা রেখেছে। কি অস্বীকার করতে পারেন? না, জননেতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা দুর্যোধন পালের আসল চেহারাটা ফাঁস করতেই আমি এখানে এসেছি। সে সুযোগ তুমি পাবে না শয়তান, তার আগেই তোমাকে মরতে হবে। না, সাংবাদিকের উপর হামলা করার চেষ্টা করো না, তাহলে সরকারি রিভলভারের বুলেট হজম করে তুমি কিন্তু মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারবে না। কি বড়বাবু আপনি? যুধিষ্ঠির মন্ডল এত কাঁচা কাজ করে না হে ছোকরা, তাই তো আমি এখানে আসার আগে লোকাল থানার সঙ্গে যোগাযোগ করে বড়বাবুকে সঙ্গে নিয়ে এসেছি। আমি উপযুক্ত সময়ের অপেক্ষায় এই থাবার আড়ালে ওত পেতে বসেছিলাম। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না যে এই ধাবার ভেতরে বেআইনি অস্ত্র আর নারী বিক্রির ব্যবসা চলছে, আর সেই ব্যবসার আসল মালিক দুর্যোধন পালের মতন একজন জননেতা। আমি কিন্তু অনেক আগেই সন্দেহ করেছিলাম স্যার, তাই কলকাতায় গিয়ে মাসুদ ভাইয়ের কাছ থেকে এখানে ঢোকার সাংকেতিক ছড়াটা জেনে এসেছি। আপনি একজন সৎ নাগরিক হিসেবে আপনার কর্তব্য পালন করেছেন, Thank you. তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি করবেন না স্যার, ওই মেয়েটাকে উদ্ধার করে এদের সকলকে এগুলি থানায় নিয়ে চলুন। তার আগে আমাকে একটা জরুরি কাজ শেষ করতে হবে। কি কাজ স্যার? দুর্যোধন পালের সবচেয়ে বড় শত্রু, তাকে শেষ করতেই হবে। আপনি কি বলছেন স্যার? ঠিক বলছি। এই শালা দুর্যোধন বাবু আমাকে প্রত্যেক মাসে 25,000 টাকা মাসোহারা দেন, তাই তার পেছনে লাগার শাস্তি তোকে পেতেই হবে। তার মানে আপনিও ওদের লোক, আইন রক্ষকের পোশাক পরে আপনি সমাজ বিরোধীদের রক্ষাকর্তা হয়ে কাজ করছেন। কি করব ভাই, যার নুন খাচ্ছি তার সঙ্গে তুমি মুখারামি করা যায় না, তাই তো একটু আগে দুর্যোধন বাবুকে ফোন করে আমি তোমার আসল পরিচয়টা ফাঁস করে দিয়েছি। তবু সূর্য সেন, নেতাজি, ক্ষুদিরামের আত্মত্যাগের ইতিহাসকে তোমরা কিছুতেই ফাঁসি দিতে পারবে না। আমি আদালতে গিয়ে তোমাদের সকলের মুখোশ টেনে খুলে দেবো। তার আগে তোর মাথার খুলিটাই উড়িয়ে দেবো। ভোটের আগে এখানে কোনো রকম খুন চকম করা চলবে না, মামা বারণ করে দিয়েছেন। তাহলে ওকে কি ছেড়ে দেবো নাকি? না, মামা ওকে হাত পা বেঁধে মুখে কাপড় গুজে মালখানায় বন্ধ করে রাখতে বলেছেন। কালকে রাত্রে নিজেই এখানে এসে ওর বিচার করবেন। চলে আস শয়তান, না চলে আয়। না, আমি যাবো না। এইভাবে সত্যের মুখকে তোমরা কিছুতেই বন্ধ করতে পারবে না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? এই একদম আওয়াজ করার চেষ্টা করবি না। চুপ। সাংবাদিক, তুমি জানো না এই অঞ্চলে সত্য কথা বলা নিষেধ। প্রত্যেকটা মানুষকে আজকে একটাই মন্ত্র জপ করতে হবে, মেরা ভরত মহান, গাও দুর্যোধনের জয়গান। যুধিষ্ঠির দা, দরজা খোলা আছে, ভেতরে এসো। আমাকে বাঁচাও দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমার পাগলের মতো চিৎকার করছিস কেন রে ভীম? যুধিষ্ঠির বাড়ি নেই, পত্রিকার কাছে কলকাতায় গেছে, সন্ধ্যেবেলা ফিরবে। হাই রোডের ধারে আমার যে 10 কাঠা জমিটা ছিল, হ্যাঁ। দুর্যোধন বাবু রাতারাতি সেটা পাঁচিল তুলে ঘিরে নিয়েছে। ঘিরে নিয়েছে? ঘিরে নিলেই হলো? এটা কি মগের মুল্লুক নাকি? তোর কাছে দলিল নেই? আছে আছে, দলিল আছে। সে সব নিয়ে আমি থানায় গেছিলাম, দারোগা বাবু বললেন সব কাগজপত্রের আমরা কিচ্ছু বুঝি না, তুই আদালতে গিয়ে দলিল দেখে কোর্টের অর্ডার নিয়ে আয়, তখন আমরা এই দেওয়াল ভেঙে দেবো। কোনোদিনই ভাঙবে না। ওই দুর্যোধন বাবুর বিরুদ্ধে এরা কোনোদিন কোনো কথা বলবে না। আরে সেই জন্যই তো ওই শয়তানটা এই অঞ্চলে সব জমি গ্রাস করে বসে আছে। আমার পেছনে অনেকদিন ধরে লেগেছিল, হ্যাঁ। দেখা হলেই বলতো জমিটা দিয়ে দে, আমি তোকে 10,000 টাকা দিচ্ছি। মাত্র 10,000? আরে ও জমির দাম তো 2-3 লাখের কম হবে না রে। হ্যাঁ জ্যাঠামশাই, ভেবেছিলাম ওই জমিটা বিক্রি করে বোন উত্তরার বিয়ে দেবো, হ্যাঁ। তার আগে গায়ের জোরে জমিটা দখল করে নিল। দখল করে নিল? দখল নেওয়া অত সহজ হবে না। আজ রাতেই তোকে নিয়ে আমি জীবন উকিলের বাড়িতে যাব। উকিল? দখল নে। না না জ্যাঠামশাই, কোর্ট কাছারি চালাবার মতো অত টাকা আমি কোথায় পাবো? বাপ মা মারা যাবার পর সামান্য ফুলের ব্যবসা করে পেট চালাচ্ছি। আমি বাজারে বসি আর বোন উত্তরা বাড়ি বাড়ি পুজোর ফুল পৌঁছে দেয়। আহা, তোকে টাকার জন্য ভাবতে হবে না। আরে চাকরি না থাকলেও এখনো আমার পেনশনটা তো আছে রে, নাকি? এ আপনি কি বলছেন জ্যাঠামশাই? নিজের সামান্য কটা পেনশনের টাকা আপনি পরের জন্য খরচ করবেন? পর? কে পর? ওরে ভীম, মানুষই তো মানুষের আত্মীয়।
তবু আমরা নিজেদেরকে আপন পরের বেড়া দিয়ে ঘিরে রাখি বলেই তো ওই দুর্যোধন বাবুরা আমাদের সুখের স্বপ্নগুলোকে শয়তানির বেড়া জালে আটকে রাখতে পারে। কিন্তু জ্যাঠামশাই অত টাকা তুই কিচ্ছু ভাবিস না ভীম। এই কৃষ্ণকান্ত মণ্ডল আজীবন সত্যের জন্য সংগ্রাম করে সর্বশান্ত হতে পারে, কিন্তু এখনো তার দুই উপযুক্ত ছেলে আছে, যুধিষ্ঠির আর অর্জুন। বাবা চমৎকার বাবা চমৎকার। সারা জীবন তো নিজের পয়সায় ভূতের বাপে শ্রাদ্ধ করে বেরিয়েছেন, এবার ছেলে দুটোকে পথে বসাতে চাইছেন। সেটা না হয় আমার ছেলেদের সঙ্গেই আলোচনা করব। তুমি তা নিয়ে কথা বলছো কেন ছোট বৌমা? আপনার ছোট ছেলের ব্যাপারে কথা বলার অধিকার নিশ্চয়ই আমার আছে। তার মানে কি বলতে চাও তুমি? আপনার বড় ছেলে তো পত্রিকা ছাপিয়ে দেশ উদ্ধার করছেন, তাতে ক পয়সা রোজগার হয় তো ভগবান জানে। কিন্তু আমার স্বামী সে বর্ধমানে মেজে থেকে চাকরি করে, মাসে একবার বাড়ি আসে, অথচ আপনারা কখনো আমার সুখ দুঃখের কথাটা একবারে ভাবেন না। তা তোমার আবার দুঃখ কিসের? দুঃখ নেই, আমি কলকাতা শহরের মেয়ে, ভালোবেসে আপনার ছেলেকে বিয়ে করে কি পেয়েছি বলতে পারেন? বাড়িতে একটা কালার টিভি নেই, একটা ফ্রিজ নেই। কালার টিভি না থাকলেও সাদা কালো টিভি তো আছে সুভদ্রা, ও সেটাকেই আমরা আমাদের মনের রঙে রাঙিয়ে নিয়েছি। তবে আর কি, টিভিটা না হয় মনের রঙে রাঙিয়ে নিয়েছে, কিন্তু ফ্রিজটা কোথায়? ফ্রিজ দিয়ে কি হবে? আমরা গ্রামের মানুষরা খেতেও জানি, খাওয়াতেও জানি, তাই তো খাওয়া দাওয়ার পর যেটা বাঁচে বেড়াল কুকুরকে ডেকে এনে খাইয়ে দিই। ওই শহরের মানুষদের মতন এঁটো খাবার ফ্রিজে তুলে রেখে 7 দিন ধরে পেট ভরাই না। ফ্রিজ কেনার যাদের মুরত নেই তারাই এ কথা বলতে পারে, তবে আমি কিছুতে আমার স্বামীর চাকাগুলোকে ওই ছোট লোকদের জন্য খরচা করতে দেবো না। খবরদার খবরদার ছোট বৌমা, তুমি এভাবে ভীমকে অপমান করতে পারো না। অপমান কেন হবে জ্যাঠামশাই? আমি যে ছোট লোক সেটা তো আমি জানি। যারা জানে না তারাই মুখের ভাষায় নিজেদের চরিত্রটা চিনিয়ে দেয়। আর তাহলে সন্ধ্যাবেলা উকিল বাড়ি যাবি তো? নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে একবার দুর্যোধন বাবুর বাড়ি যাব, তার সামনে দাঁড়িয়ে বলে আসবো এই ভীম মাইতি জান দেবে তবু কিছুতেই তার বাপ দাদার জমি দেবে না। ঠিক, কিছুতেই না। ঠিক ঠিক। দুর্যোধন বাবুর বিরুদ্ধে ওদের খেপিয়ে তোলাটা কিন্তু ঠিক হচ্ছে না বাবা। কত বড় মানি লোক, এই তো সেদিন ওই বাড়িতে এসে নিজের টাকায় আপনাদের পত্রিকার জন্য নতুন মেশিন কিনে দিতে চেয়েছিলেন। তার পেছনেও ভোটের অঙ্ক আছে রে ছোট। গতবারও উনি ভোটে দাঁড়িয়েছিলেন, সব জায়গাতে এগিয়ে থাকলেও এই গায়ের কেউ ওকে একটাও ভোট দেয়নি, তাই 300 ভোটে হারতে হয়েছিল। তাই তো এবার এই গ্রামটাকে কবজা করার জন্যই আমাদের ঘুষ দিতে চাইছে। ঠিক বলেছো বড় বৌমা, ওই দুর্যোধন বাবুর টাকা নিলে আমরা ওর শয়তানির খবরটা আর কোনোদিনই ছাপাতে পারবো না। তাতে যদি নিজেদের উন্নতি হয় তবে তাই করবেন না, আমাদের পত্রিকা সব সময় ওই অমানুষটার মুখোশ খুলে দেবে। সেটা করতে গিয়ে তো আপনাদেরই পরনের কাপড় খুলে যাচ্ছে। তুমি সব ফাঁকা আদর্শের কথা লিখে কি লাভ? লিখতে হবে রে, লিখতে হবে। ওই শয়তানটা গায়ের কত ছেলেকে নেশায় মাতাল করে রেখে দিয়েছে, গরিব ঘরের মেয়েগুলোকে চাকরি দেবার নাম করে বিদেশে বিক্রি করছে, ক্ষমতার জোরে সবার জমি কেড়ে নিচ্ছে। তাতে তোমাদের কি? এদিকে আদর্শের কোনো দাম নেই, বাড়ি গাড়ি আর ব্যাংক ব্যালেন্সের জন্য মানুষের পরিচয়টা তৈরি হয়। তবু এই দেশটা হলো বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণের দেশ। সেই দেশের মানুষ হয়ে সামান্য বাড়ি গাড়ির জন্য আমরা নিজেদের বিবেক বিক্রি করব? কেন করবে না? বিবেকের আগুন দিয়ে তো রান্নাঘরের উনুন জ্বলবে না। জানি সুভদ্রা, জানি এই উন্নয়নশীল যুগের মানুষরা নিজেদের রান্নাঘর নিয়ে মেতে আছে, তাই তো যৌথ পরিবার থেকে পালিয়ে গিয়ে 500 স্কোয়ার ফুটের পায়রার খোপেতে গিয়ে সংসার পাচ্ছে, নাইট ক্লাবের অন্ধকারে পরের বইয়ের কোমর ধরে নাচছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমের বনবাসে পাঠিয়ে বিগ বাজারের চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে আজকের আধুনিক ভিখিরিরা গাইছে ঝুম বারাবার ঝুম সারাবি। কিন্তু এরপর দুর্যোধন বাবু যদি তোমাদের উপর প্রতিশোধ নিতে চান তখন কি হবে? গান্ধী সুভাষ যদি ইংরেজের প্রতিশোধের কথা ভেবে ঘরে বসে থাকতেন তাহলে দেশটা কোনোদিন স্বাধীন হতো না ছোট বৌমা। কি হলে কি হতো সেটা আমার জানার কোনো দরকার নেই। আমি কলকাতা শহরের মেয়ে, আমি সত্যের সাদা শাড়ি পরে ওই আদর্শের মন্দিরে শুয়ে থাকতে পারবো না। আমি বাড়ি চাই, গাড়ি চাই, গয়না চাই, আর তা যদি না পাই তাহলে আমার স্বামীকে আঁচলে বেঁধে আমি কলকাতা শহরের মেয়ে আবার কলকাতাতে ফিরে যাব। সুভদ্রা শোন, সুভদ্রা। ওকে আর দেখো না পাঞ্চালি, আজ বুঝতে পারছি আমি এতদিন ধরে একটা ভুল সত্য নিয়ে বেঁচে আছি। না বাবা না, ভুল করছে ওরা। আজকের শিক্ষিত সমাজ ব্যক্তি স্বার্থের আকাশে উন্নয়নের রঙিন ফানুস হয়ে একা একাই উঠতে চাইছে, কিন্তু আমরা সবাইকে কাছে নিয়ে বুকে করে বাঁচতে চাইছি। পারবি না মা, পারবি না। আজ মহান ভারতের মহান মাটিতে শুরু হয়েছে নতুন এক কুরুক্ষেত্রের যুদ্ধ, যে যুদ্ধে আমার মতো কৃষ্ণকান্তের বাঁশি শুনে কেউ সাড়া দেবে না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন কেউ একসঙ্গে অস্ত্র হাতে এগিয়ে আসবে না। ওই দুর্যোধনের মতো খলনায়করাই ভারতবর্ষের সিংহাসন আলো করে বসে থাকবে। যদি বাঁচতে চাও ওই শয়তানটার খাতায় নাম লিখে নিজেদের উন্নতির পথটা পরিষ্কার করো। না বাবা না, অমন করে আপনি আমাকে বলবেন না। আপনি একদিন আমাকে সত্য মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, ব্যক্তি স্বার্থকে বলি দিয়ে নিজেকে এই ভারতের মহামানবের একজন বলে ভাবতে শিখিয়েছিলেন। আপনার আহ্বানে কে সাড়া দেবে জানি না, কিন্তু কর্তব্যের আহ্বানে আমাকে এখানে আসতে হয়েছে। কি বড় বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? পুলিশের ডিউটির কি কোনো ঠিক ঠিকানা আছে মাস্টারমশাই?
আপনার ছেলে কোথায়? ছোট ছেলে অর্জুন তো বর্তমানে হোস্টেলে থেকে চাকরি করে, আর বড় ছেলে যুধিষ্ঠির পত্রিকার কাগজ কিনতে কলকাতা গেছে। কাগজ কিনতে নাকি সন্ত্রাসবাদীদের সঙ্গে মিটিং করতে? সন্ত্রাসবাদী মানে আপনি কি বলতে চাইছেন বড়বাবু? হ্যাঁ, গোপনে তদন্ত করে আমরা জানতে পেরেছি যে যুধিষ্ঠির বাবু এক ভয়ঙ্কর উগ্রপন্থী দলের সদস্য, এবং তার প্রেস থেকেই সন্ত্রাসবাদীদের প্রচার পত্র ছাপা হয় এবং অস্ত্রশস্ত্র সাপ্লাই করা হয়। বাহ, আপনার আবিষ্কার তো পৃথিবীর অষ্টম আশ্চর্যকেও লজ্জা দেবে। পুলিশের লজ্জা শরম থাকতে নেই। এই পোশাকটা যেদিন গায়ে চাপিয়েছি সেদিন থেকে আমি আইন শৃঙ্খলা ও সত্য ধর্মের অতন্ত্র প্রহরী। বড়বাবু প্লিজ, ওটা বাবার বসবার জায়গা। আই এম সরি। একটা কথা, হাতের দাঁত যেমন চিবোবার জন্য নয়, শুধুই দেখাবার জিনিস, আপনাদের এই পোশাকটাও তেমনি আইন শৃঙ্খলাকে রক্ষা করবার জন্য নয়, মানুষকে ভয় দেখানোর জন্য। কিসের জন্য যে কি সেটা কিন্তু আপনাদের বাড়ি সার্চ করলেই বোঝা যাবে। বোঝা গেছে স্যার, বোঝা গেছে। সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন, এদের প্রেসে এই উগ্রপন্থীর পোস্টার আর রিভলভারটা পাওয়া গেছে। আমাদের প্রেসে রিভলভার, পোস্টার? না না, এ অসম্ভব। অসম্ভব কি সম্ভব সেটা তো নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন মাইরি। কিন্তু এই কিছুতেই হতে পারে না ইন্সপেক্টর, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। ভুল নয় বাবা, ভুল নয়, ষড়যন্ত্র। দুর্যোধন পালের সঙ্গে সলা পরামর্শ করে তারই নির্দেশে এরা এই মিথ্যে ঘটনাটা সাজিয়েছে। সেই জন্য বাইরের লোককে সঙ্গে নিয়ে এসেছে আমাদের বাড়ি সার্চ করবার জন্য। বাইরের লোককে সঙ্গে কেন নিয়ে এসেছি জানেন? আমাদের আইনে পরিষ্কার বলা আছে যে কত সার্চ করতে গেলে সেখানকার একজন সাধারণ মানুষকে সাক্ষী হিসেবে আমাদের সঙ্গে রাখতে হবে। কি কি মাল পাওয়া গেল তার একটা সিরিয়াল লিস্ট তৈরি করে তাকে দিয়ে সই করাতে হবে। তাই এত লোক থাকতে দুর্যোধন বাবুর পোশাক গুন্ডাকে সঙ্গে নিয়ে আসবেন। আবে এই শালি, মুখ সামলে কথা বলবি, তা না হলে সবার সামনে তোর ইজ্জতের কথা আগুন লাগিয়ে দেব। আহা, উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না ঘণ্টেশ্বর বাবু। আরে আমি তো জানি আপনি গুন্ডা কিংবা মাস্তান নন। আপনি একজন সৎ, আদর্শবান, ন্যায়বান, বিবেকবান, ধর্মপ্রাণ মানুষ, যে যে পুলিশের কাছে সাহায্য করবার জন্য এসেছেন। নিন এই কাগজটা, আপনি সই করুন। চলুন মশাই, থানায় চলুন। আপনি কি আমাকে অ্যারেস্ট করছেন? আপাতত থানায় চলুন। হ্যাঁ? আপনার বড় ছেলেকে খুঁজে না পাওয়া পর্যন্ত আপনি হাজতে থাকবেন। চলুন। না বাবা, আপনি যাবেন না। কি ভেবেছেন আপনারা ওই পোশাকটা গায়ে দিয়ে ওই জানোয়ারটা তাঁবেদারি করবেন আর সেটা আমাদের মুখ বুজে সহ্য করতে হবে? চলে আসুন বাবা, আপনি আমার সঙ্গে চলে আসুন। এই শালি, পুলিশের কাছে বাধা দিবি না, চল ফাট। ইন্সপেক্টর, আপনার সামনে একজন ভদ্র মহিলাকে অপমান করছে, তবু আপনি কিছু বলছেন না। আপনার কাছে যে ভদ্র মহিলা, পুলিশের কাছে সে ক্রিমিনালের বউ ছাড়ার কিছুই নয়। নেহাত আমার মতন ধর্মপ্রাণ মানুষ বলে আমি এখনো চুপ করে আছি। অন্য কেউ হলে এই কুটের লাথি মেরে ওর মুখটা ভেঙে দিত। তবু আমাদের মেরুদণ্ডটা ভাঙতে পারবেন না। আমি মাস্টার কৃষ্ণকান্ত, আদালতে দাঁড়িয়ে আমি আপনাদের সবার মুখোশ খুলে দেবো। কেউ আমাদের গায়ে কোনো কাঁটার আঁচড় কাটতে পারবে না। যদি বাঁচতে চান তাহলে আপনার বৌমাকে বলুন যে দুর্যোধন বাবুর বাড়িতে গিয়ে তার পা দুটোকে জড়িয়ে ধরতে, তাহলে সারা জীবন আপনারা সুখে থাকতে পারবেন। জানি আপনাদের মহান দুর্যোধন বাবু যে সুন্দরী মহিলা খুব পছন্দ করেন, সেটা জানি, কিন্তু এটা জানি না জমাদার থেকে অফিসার হওয়ার জন্য আপনি নিজের মা বোনকে কতদিনের জন্য তার কাছে বন্ধক রেখেছিলেন। বদলে গেছে জীবনের এই মান, বদলে গেছে জীবনের এই মান, বদলায়নি তবু বদলায়নি মা মাটির সেই টান, মা মাটির সেই টান, মা মাটির সেই টান, মা মাটির সেই টান। কাঁচা রাস্তাটা বদলে হয়েছে যে পাকা, বাস স্টপটাও নেই পড়ে আর যে ফাঁকা। কাঁচা রাস্তাটা বদলে হয়েছে যে পাকা, বাস স্টপটাও নেই পড়ে আর যে ফাঁকা। স্কুলটা দোতলা হয়েছে মাধ্যমিক, স্কুলটা দোতলা হয়েছে মাধ্যমিক। বদলেছে 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 বদলে গিয়েছে চারিদিক, বদলেছে বদলেছে বদলে গিয়েছে চারিদিক। বদলে গেছে ছায়া ঘেরা আছে বাগান, বদলে গেছে ছায়া ঘেরা আছে বাগান। ও গদাইদা, গদাইদা গো, কোথায় গেলে গো? শিগগিরই এসো, আমার হাতে একটু সময় নেই গো, অনেক দেরি হয়ে গেছে। দেড় বাবা কথা শুনে না। আরে ও গদাইদা,
এই মেয়েটা হুট করে ঢুকে পড়ো, আপনি করে চেল্লাচ্ছ কেন? দেখতে পাচ্ছ না আমি গান গাইছি? গান কি চোখে দেখার জিনিস নাকি? ওটা তো কানে শোনার ব্যাপার। তাহলে সেই ব্যাপারটা তোমার কানে ঢুকছে না কেন? আরে ঢুকেছে রে বাবা, ঢুকেছে, কিন্তু আমার তো দাঁড়িয়ে থাকার উপায় নেই। এই দুর্যোধন বাবুর বাড়িতে ফুল দিয়ে আমাকে 10টা জায়গা ছুটতে হবে, বুঝেছো? এই যাও যাও যাও, দেরি না করে ভেতরে গিয়ে গদাই দেখে পাঠিয়ে দাও। ওই ওই, তুমি কাকে কি বলছো জানো? তুমি চেনো আমাকে? কি করে চিনবো? না হয় তাল গাছের মতো লম্বাই হয়েছে, তাই বলে তুমি তো আর অমিতাভ বচ্চন না যে তোমাকে দেখলেই সবাই নাচতে শুরু করে দেবে আর বলবে আরে জিসকি বিবি লম্বি উসকা भी बड़ा नाम है, जिसकी बीबी लंबी उसका भी बड़ा नाम है, ओठे पे लगा दो, अरे ओठे पे लगा दो, सीढ़ी का क्या काम है, ओठे पे लगा दो, सीढ़ी का क्या काम है, जो है नाम वाला, अरे जो है नाम वाला वही तो कदे नाम है, मेरे अंगने में। শাট আপ! ভদ্রলোকের বাড়িতে ভদ্র ব্যবহার করবে। ওই আমাকে ভদ্রতা শেখাবে না, বুঝেছো? এখানকার সবকটা বাড়িতে আমি ফুল দিই, তারা সবাই আমায় ডেকে বসিয়ে আদর করে চা বিস্কুট খাওয়ায়। হ্যাঁ, তোমার মতো কেউ মেজাজ দেখায় না। এই আসামে তো তুমি তখন থেকে বক বক করে আবার মাথাটাই ধরে দিলে। আর তুমি কি, তুমি তুমি তো হাঁ করলেই মুখের মধ্যে যেন কালি পটকা ফাটছে, পাট 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 দু। হে ভগবান, আজ কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছিলাম, সকালবেলা এমন একটা পাগলের পাল্লায় পড়তে হলো। ও বাবু, তুমি একা একা বিড়বিড় করে বকছো কেন? তুমি কি পাগল? আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ, আন্ডারস্ট্যান্ড? আন্ডারপ্যান্ট? ছি 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 ছি। আন্ডারপ্যান্ট নয়, আন্ডারস্ট্যান্ড। এই, আমাকে ইংরেজিতে গালাগালি দিচ্ছ? যা। এমা না, আমি তো লেখাপড়াও শিখিনি, ইংরেজিও জানি না। এই যে তুমি যত খুশি গালাগালি দাও, আমার কিচ্ছু যাবে আসবে না। ও মা গো, আমি তোমাকে হাত জোড় করে বলছি, তুমি হয় ভেতরে যাও, না তুমি বাইরে যাও, কিছু একটা করো। এই তো এতক্ষণে পথে এসেছে। আরে বাবা, তোমার মতো এরকম কত মাল দেখলাম, আমার সঙ্গে কিচাইন করে আজ পর্যন্ত কেউ পার পায়নি, সবাইকে মাথা নামাতে হয়েছে। বুঝতে পেরেছি, ভালো কথার মানুষ তুমি না, তাই তোমার জন্য এবার আমাকে দারোয়ান ডাকতে হবে। কি? এই ডাকো ডাকো ডাকো, এবারই ঠাকুর চাকর দারোয়ান সবাই আমায় খুব ভালো করে চেনে, ওরা আমায় কেউ কিচ্ছু বলবে না। আর তা এই শোনো, তুমি এ বাড়িতে নতুন এসেছো বুঝি? হ্যাঁ এসছি, তাতে কি হয়েছে? ও মা, কি হয়েছে মানে? দুদিন হলো কাজে ঢুকে কাজে ফাঁকি দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছো। জানো, দুর্যোধন বাবুকে বলে দিলে তোমার চাকরি চলে যাবে। আচ্ছা, তা দুর্যোধন বাবু বুঝি তোমার সব কথা মেনে চলেন? কেন মানবেন না? আজ 3 বছর ধরে আমি এই বাড়িতে ফুল দিচ্ছি। আমার দাদা ভীম মাইতির ফুলের দোকান আছে, দাদা দোকানে বসে, আমি এই পাড়ার ঘরে ঘরে পুজোর ফুল পৌঁছে দিই। এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, কি নাম বলে তুমি? ভীম মাইতি? তুমি তুমি ভীম মাইতির বোন? আরে হ্যাঁ, এই অঞ্চলে সবাই আমাকে এক ডাকে চেনে, আমার নাম উত্তরা। তবু তুমি এখনো আমাকে চিনতে পারলে না? আরে বাবা, আমি হচ্ছি তোমাদের দুর্যোধন বাবুর ভাই অভিমন্যু। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তুমি তুমি আমাদের অভিদা? আগে আশ্চর্য, তোমার চেহারাটা কত বদলে গেছে, একেবারে শহুরে বাবুদের মতো দেখাচ্ছে তোমাকে। যতই বদলাই, মাত্র 7 বছর গ্রামে ছিলাম না, কলকাতায় ছিলাম, তা বলে তুমিও আমাকে চিনতে পারবে না এটা আমি ভাবতে পারিনি উত্তরা। আহা হা, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ কেন? তুমিও তো আমাকে চিনতে পারোনি। তা কি করে চিনবো? 7 বছরে মেয়েদের শরীরে এত বড় পরিবর্তন ঘটে যায় যা আপনজনেরাও তাকে চিনতে পারে না। তাই বুঝি? ঠিক তাই। কলকাতা যাবার আগে তোমাকে যখন শেষবার দেখেছিলাম, তখন তুমি ছিলে রঙিন জামা পরা ছোট্ট একটা ফুলের কলির মতো, আর আজ সেই কলিটা তার সমস্ত পাপড়ি মেলে ধরেছে। তাই তো তোমার ওই নতুন রূপটাকে আমি আমার 2 চোখ ভরে বারবার দেখতে চাইছি উত্তরা। না না অভিদা, এভাবে বলো না, আমার ভীষণ লজ্জা করছে। আজ লজ্জা পেলেও একদিন আমরা দুজনে মিলে কি স্বপ্ন দেখেছিলাম সেটা মনে আছে উত্তরা? মনে আছে অভিদা, সব মনে আছে। মেয়েরা তাদের খেলাঘরের দিনগুলোর কথা কোনোদিন ভুলতে পারে না, সেই খেলার মধ্যে দিয়ে তো তাদের সংসারে স্বাদ তৈরি হয়। সেদিন তুমি বলতে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। না না অভিদা, আজ আর আমাদের এই গান গাইবার কোনো অধিকারই নেই। কেন নেই উত্তরা? আজ আমরা বড় হয়েছি, নিজেদের ভবিষ্যতের পথটা আমরা নিজেরাই ঠিক করে নিতে পারি। না, পারি না অভিদা, কারণ আমাদের ছোটবেলার দিনগুলো আর চৈতি রাতে স্বপ্নের মতো হারিয়ে গেছে। আমি বেশ বুঝতে পারছি তোমার আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি একজন সামান্য ফুলওয়ালি, আর তুমি কোটিপতি। না উত্তরা না,
ভগবানের সৃষ্টিতে সব মানুষই সমান, শুধু বাইরের পোশাকটাতে কেউ বা রাজা, কেউ হয়তো ফকির। সাবাস অভি সাবাস, তোর মতো শিক্ষিত ছেলের উপযুক্ত কথাই বলেছিস। তাই তো তোকে বন্ধু বলে পরিচয় দিতে আমার বুকটাও গর্বে ফুলে ওঠে। দেখি সহদেব, তুই এখানে দাদার ডাক পেয়ে আমি না হয় দেশে ফিরে আসতে বাধ্য হয়েছি, কিন্তু কলকাতার সমস্ত দায়িত্ব আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। তাহলে সেই সমস্ত দায়িত্ব পেলে তুই এখানে এলি কেন? কি তার মুশকিল? কারণ আমরা যে ব্যাংক লোনের জন্য দরখাস্ত করেছিলাম হ্যাঁ। সেই ফাইলটাই সই না করেই তুই এখানে চলে এসেছিস, সুতরাং আমাকেও সেই ফাইল নিয়ে এত দূরে আসতে হয়েছে। ও আই এম সরি, দাদা সই করে দিচ্ছি। এত তাড়াহুড়োর কিছু নেই বস। বস? খবরদার সহদেব, আমাকে কোনোদিন বস বলে ডাকবি। দেখ অভি, উত্তরা আমি আর তুই একসঙ্গে খেলাধুলো করে বড় হয়েছি। যদিও উত্তরা আর আমি খুবই গরিব ঘরের মানুষ, তো তুই কোনোদিন আমাদের দূরে সরিয়ে রাখিসনি। তোর কোম্পানির ম্যানেজার করে আমাকে কলকাতায় নিয়ে গেছিস। তাই বলে তোমাদের মালিক কর্মচারীর পরিচয়টা তো আর বদলে যাবে না। ওই ধরনের কোনো পরিচয় আমি বিশ্বাস করি না উত্তরা। এত সেদিন তোমাকে যতখানি ভালোবাসতাম আজ ঠিক ততখানি ভালোবাসি। কিন্তু আজ তোর মুখে সেই ছোটবেলার ভালোবাসার কথাটা শুনতে যেমন ভালো লাগছে, হ্যাঁ। সেই সঙ্গে বড় ভয় করছে অভি। ভয়? কিসের ভয়? তোর দাদা দুর্যোধন বাবু এই অঞ্চলের দণ্ডমুণ্ডের কর্তা। হ্যাঁ তো। অর্থের অহংকারে তিনি গরিব মানুষকে মানুষ বলেই মনে করেন না। তার একমাত্র স্লোগান হলো মেরা মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। সেই দুর্যোধন পালের ভাই হয়ে তুই সামান্য একটা ফুলওয়ালিকে ভালোবাসার সাহস কোথায় পেলি অভি? না না বাবু, বাবু অভিধার কোনো দোষ নেই। আমরা দুজনে আসলে সেই চুপ! ছোট। মালিকের সামনে মাথা উঁচু করে কথা বলবি না। আমার ভাইয়ের বোকামির সুযোগ নিয়ে তুই এ বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছিস? না দাদা, উত্তরা অমন স্বপ্ন দেখার সাহস কোনোদিনই পাবে না। অভি নিজেই তাকে একদিন কথা দিয়েছিল। এই, দুধের দাঁত মুখে নিয়ে কে কখন কাকে কি কথা দিয়েছিল আজ তার কোনো মূল্য নেই রে। আচ্ছা, বুঝতে পেরেছি, তুই আর উত্তরা একই গাঁয়ে থাকিস, এটা তোদেরই ষড়যন্ত্র। এর মধ্যে কারোর কোনো ষড়যন্ত্র নেই দাদা। আমি আজ উত্তরাকে ভালোবাসি এবং ওকেই বিয়ে করতে চাই। রাজকুমারের সাথে কখনো ফুলওয়ালির বিয়ে হতে পারে না। ওই মেয়েটা ভালোবাসা বোঝে না রে, বোঝে সত্যি, তাই ছলা কলায় তোকে ভুলিয়ে রাখতে চায়। না না বাবু, আমি টাকা পয়সা চুপ! সম্পত্তি কিছু চাই। কাল থেকে বাড়ির ত্রিসীমানায় যেন তোকে দেখতে না পাই। উত্তরা যদি এই বাড়িতে আসতে না পারে তাহলে বাধ্য হয়ে আমাকে ওদের বাড়িতে যেতে হবে দাদা। সামান্য একটা মেয়ের জন্য আমার মুখের ওপর এত বড় কথা বলবার সাহস কথা পেলি হবে? কি আছে ওর? শিক্ষা দীক্ষা আভিজাত্য বংশমর্যাদা কি আছে? কি দিয়ে ও তোকে সুখী করবে? হাটে বাজারে সুখের কোনো মূর্তি কিনতে পাওয়া যায় না বাবু। মানুষ নিজেই নিজের মনের মতো করে সেটাকে তৈরি করে নেয়। তুই ঠিক বলেছিস উত্তরা। তাই তো সোনার পালঙ্কে শুয়ে রাজার চোখে ঘুম আসে না, কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে ফকির নিশ্চিন্তে নিদ্রা যায়। অভিমন্যু এই মেয়েটার সঙ্গে কোন রকম সম্পর্ক রাখলে আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। তোমার সম্পত্তিতে আমার কোনো লোভ নেই দাদা। বাবা মা আমাদের জন্য যা রেখে গেছেন তার অর্ধেক ভাগ বিক্রি করে দিয়ে আমি উত্তরাকে নিয়ে কলকাতায় গিয়ে থাকবো। তুই সম্পত্তি বিক্রি করবি? তুই জমি বিক্রি করে দিবি? যে জমিকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, যে জমির ভাগ দেবার ভয় আমি জীবনে বিয়ে হওয়া পর্যন্ত করিনি, তুই দুর্যোধন পালের সিন্ধুক থেকে সেই জমির দলিলগুলো বিক্রি করে দিবি? আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে এছাড়া অন্য কোনো পথ নেই দাদা। আছে, পথ আছে। আমার কথা না শুনলে ওই কুমারী মেয়েটার জীবনটা আমি তছনছ করে দেবো। দাদা! আরে, আজ থেকে 3 দিনের মধ্যে ওর ঠিকানাটা বদলে যাবে। তোর সঙ্গে বিয়ে দিয়ে আমি ওকে এবারে বউ করব। দাদা, তুমি সত্যি বলছো দাদা? আরে হ্যাঁ, তোর সুখই তো আমার সুখ। তাই তুই যাকে ভালোবাসিস সে সামান্য ফুলওয়ালি হলো আমার কাছে রাজকুমারী। তাই তো এতক্ষণ ধরে আমি তোদের ভালোবাসার জোরটাকে একটু যাচাই করে দেখছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা, কিছু না বুঝে আমি হয়তো তোমাকে আঘাত করে ফেলেছি। ও সবাই তাই করে, সেই মহাভারতের আমল থেকে। দুর্যোধন নামটা শুনলে সবাই তাকে ভিলেন বলে মনে করে। তাই তো আমি নবভারতের মানুষকে নতুন স্লোগান শেখাতে চাই। বলো, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। এসো মা। বাবু, আমাকে আপনি ক্ষমা করে দেবেন ক্ষমা, বাবু। ক্ষমা, ক্ষমা। এতদিন ধরে এই বাড়িতে ফুল দিতে এসে আমি আপনার ফুলের মতো মনটাকে চিনতে পারিনি বাবু। ক্ষমা করে চুপ! দেবেন। তুমি হবে এবারে রাজরাজেশ্বরী। তোমার স্থান পায়ে নয়, বুকে। এসো মা। না মা, না বোন, না বোন, না বউ, না বউ, না সোনা, মনা পুরু তো টুকটাক। এবার আমি নিজে তোমাদের বাড়িতে গিয়ে তোমার দাদা ভীমের কাছ থেকে আমি তোমায় ভিক্ষে চেয়ে নেব। আপনি নিজে ওদের বাড়ি যাবেন না? কেন যাবো না? কেন যাবো না? গরিব বলে করো মানুষ নয়। হরিদাস পাল বলে গেছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হরিদাস পাল না, চণ্ডীদাস বলেছেন। চণ্ডীদাস, কবি চণ্ডীদাস। চণ্ডীদাস বলেছে। চণ্ডীদাস? সে আবার কে? হরিদাস পালের চেয়েও নাম করা লোক বুঝি? আসলে হরিদাস পাল আর এই দুর্যোধন পাল দুজনেই পাল বংশের গৌরব। তাই ভাবলাম যে দাঁড়িয়ে কেন, বসো। বসবে কেন? বাড়ি যাও।
শোনো, আগামী 3 দিনের দিন একটা ভালো দিন আছে, ওই দিন তোমাদের বিয়ে। সব শালা বিয়ে করবে, ওই দিন তোমাদের দুজনের বিয়ে হবে। যাও বাড়ি যাও। যাচ্ছি বাবু, যাচ্ছি। বাবু বাবু, আমরা হলাম কুয়োর ব্যাংক, সেই কুয়োর মাপে আপনার মতো মহাসাগরকে কোনোদিন ভাবতে পারবো না বাবু, কোনোদিন ভাবতে। আমিও তাহলে তোর বউ ভাত শেষ করে কলকাতায় ফিরবো অন্য। তার আগে আমাদের গায়ে সবাইকে ডেকে ডেকে বলবো, এতদিন আপনারা একজন সত্যিকারের মহাপুরুষকে চিনতে ভুল করেছিলেন। এবার সবাই মিলে বলুন, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। এতদিন আমিও তোমাকে ঠিক চিনতে পারিনি দাদা। তোমার মনের ঘরে যে স্নেহের প্রদীপ তুমি জ্বালিয়ে রেখেছিলে, তার আলোটাকে ভুলে কালিটাকেই গায়ে মেখেছি। কিন্তু আজ এক অচেনা আলোর জোয়ারে আমার অন্তরটা ভরে গেল দাদা, কানায় কানায় ভরে গেল। ভরে যাবে, এবার আমার ভোটের বাক্সটা কানায় কানায় ভরে যাবে। গেলবার ওই উত্তরাদের গ্রামের কেউ আমাকে একটা ভোটও দেয়নি, তাই মাত্র 300 ভোটে আমি হেরে গিয়েছিলাম। এবার উত্তরা ওদের গ্রামে গিয়ে আজকের এই সমস্ত কথাবার্তা বলবে, আর সকলে গরিব দরদি দুর্যোধনের নামে ধন্য ধন্য করবে, আর ভোটের বাক্সে বন্যা এনে দেবে। হা হা হা, শালা এই বুদ্ধি না থাকলে আমি হরিদাস পালের বংশধর দুর্যোধন পাল। কিন্তু দুর্যোধন পালের ভোটের বাক্সে যে দুর্যোগের ঘনঘটা নেমে আসছে মামা। কেন দুর্যোগের ঘনঘটা নামবে কেন? যেই সংবাদপত্রের সাংবাদিক আমার পেছনে লেগেছিল, তাকে তো তোরা ওই গঙ্গাবতী ধাবার মধ্যে আটকে রেখেছিস। কিন্তু এই সময় ভীম মাইতির জমিটা দখল করতে গেলেন কেন? তাহলে তোর কি? ও তো এখন আপনার নামে মামলা করতে কোর্টে যাচ্ছে। ভীম আমার নামে মামলা করতে কোর্টে যাচ্ছে? শুধু তাই নয়, তাও কি? ভোটের খবর দেখানোর জন্য এই গ্রামে টেলিভিশনের লোক এসেছে। আসুক। ভীম মাইতি তাদের কাছে সব কথা বলে দিয়েছে, ঠিক। তারা আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য এদিকেই আসছে। কেন আসবো না স্যার? যেখানে দুর্নীতি, যেখানে সত্যের গলা টিপে মারার চেষ্টা হবে, আমরা ক্যামেরা নিয়ে সোজা পৌঁছে যাব সেখানে। আসো আসো, তার নাম কি তোমাদের? এই না তোমার না, কোন চ্যানেল? এই শ্মশান বাংলা। হ্যাঁ, এই শালা কি বাংলা? শ্মশান বাংলা? আগে হ্যাঁ স্যার, জাতপাত, হ্যাঁ। জমির লড়াই, সন্ত্রাসবাদ, দুর্নীতির আগুনে দেশটা শ্মশান হয়ে যেতে বসেছে। সেই শ্মশানের বুকে আমরা সত্যের ফুল হয়ে ফুটে উঠতে চাই, তাই আমাদের চ্যানেলের নাম শ্মশান বাংলা। ভালো, বেশ ভয়ঙ্কর ধরনের ভীতিজনক একটা ভালো নাম। তা বলো আমাদের কাছে, মানে আমার কাছে কি জানতে চাও? হ্যাঁ বলছি স্যার। এই ক্যামেরা আমার দিকে ধরো। ক্যামেরা? নমস্কার, শ্মশান বাংলার সমস্ত দর্শককে বলো হরি। এই শালা কি হরি? বলো হরি। কেন কেউ মারা গেছে? রাম রাম মরবেন কেন স্যার? এটা আমাদের সিগনেচার টিউন। ও সিগনেচার টিউন, বাবু মারা গেছে। না না স্যার, কারোর সঙ্গে কথোপকথনের আগে এটা আমরা ভূমিকা হিসেবে বলে থাকি। বলো হরি বলে আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু করছি। এর আগে আপনারা এই গ্রামের এক গরিব ফুল চাষী ভীম মাইতির অভিযোগ শুনেছেন। এবার আপনারা মাননীয় শ্রীযুক্ত দুর্যোধন পালের বক্তব্য শুনবেন। স্যার এই আমার বক্তব্য? Yes, sir. আমার তো ধরো গিয়া আমার একখানাই বক্তব্য, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। ব্যাস ভাই, আর না। স্যার আপনি নাকি ভীম মাইতির জমিটা জোর করে দখল করে নিয়েছেন। কেন? মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আরে ভীম ভাইয়ের বাবা 25 বছর আগে ওই জমিটা আমার বাবার কাছে বিক্রি করে দিয়েছিলেন। ভীম ভাই তখন খুব ছোট ছিল, তাই ব্যাপারটা জানা ছিল না। আচ্ছা, জমির দলিলটা আপনার কাছে আছে? অবশ্যই আছে। একদাই আগে এদিকে এই নে, সিন্ধুকের চাবি নে, ওই জমির দলিলটা বার কর। আমি কাঁচা কাজ করি না ভাই, কলকাতা থেকে নকল দলিল বানিয়ে এনেছি। নকল স্যার? হ্যাঁ, এই শালা নকল কেন হবে? না, দলিলের নকল। দলিলের নকল। গদাই কই? এই সেই নকল দলিল। এই শালা কি দলিল? না, দলিলের নকল। দলিলের স্যার ক্যামেরা। ক্যামেরা। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা জমির দলিল দেখলেন, আসল দলিলের নকল। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন, ভোটের আগে দুর্যোধন বাবুর মতন একজন মহান নেতার চরিত্র হনন করার জন্যই ভীম মাইতি এসব মিথ্যে অভিযোগ করেছিলেন। মিথ্যে নয়, খাঁটি সত্যি কথা। দুর্যোধন বাবু দলিল জাল করেছেন। আসল দলিল নিয়ে আমি আদালতে যাব। আদালতে যাবে? হ্যাঁ আদালতে। আদালত দেখাচ্ছিস দুর্যোধন পালকে? হ্যাঁ। আদালত? শালা দেওয়ানি মামলা, 20 বছর কেটে যাবে। তুই মরে যাবি, তোর ছেলেপুলে মরে যাবে। বালাই সার, ছেলেপুলে কেন মরবে? তোর ছেলেপুলে উকিলের পেছনে টাকা ঢালতে ঢালতে সর্বশান্ত হয়ে যাবে। আপনি কি বলছেন বাবু? মামা ঠিকই বলেছেন, বোঝা? ডেটের পরে ডেট পড়বে,
রাজুকিল বাবুর ছেলের মুখে বাদ, এই। কাল জজ সাহেবের মায়ের শ্রাদ্ধ। না বাবু না, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। ওরে তাই বলে তো আমি আমার ন্যায্য পাওনাটা ছেড়ে দিতে পারি না রে। আমরাও তো ঠাকুরদার আমল থেকে ওই জমি ভোগ করে আসছি বাবু। সেই জন্যই তো আমি তোদের এতকাল ধরে কিছু বলিনি। গরিব মানুষ, তোরা চাষ করে খাচ্ছিস, খা। কিন্তু তোর বাপটা এইভাবে আমার বাবার কাছে ওই জমিটা বিক্রি করে দিয়ে তোদেরকে এইভাবে ভাতে মেরে রেখে গেল কেন? এখন তোর চোখের জল দেখে আমার বুকের মধ্যে দিয়ে ও কান্না বেরিয়ে আসছে। আপনি আমাকে দয়া করুন বাবু, ওই জমি বিক্রি করে আমি বোনের বিয়ে দেবো বলে ভেবে রেখেছি। আরে আমিও তো ওই জমি বিক্রি করে আমার বিয়ে। হ্যাঁ, কি করবি? বোনের বিয়ে দেবো। ওই জমি বিক্রি করে? হ্যাঁ। ব্যাস, তাহলে তোর আর আমার দুজনের সমস্যার সমাধান হয়ে গেল। কি করে? এই তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করছি। এই দাঁড়া, এখানে দাঁড়া, টিভিতে দেখিয়ে দিও। শোন, তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করছি। 1 পয়সা পণ দিতে হবে না, শুধু শাখা দিবি, সিঁদুর দিবি, আর মেয়েটাকে পাঠিয়ে দিবি। কিন্তু এই না, সঙ্গে একটা কাপড় পরিয়ে দিস। কিন্তু গরিব ঘরের ভিখিরি মেয়েটাকে বিনা পণে কে বিয়ে করবে বাবু? আমি। আপনি? হ্যাঁ, আমি তোর বোন। দেখ, আমি কেন? আমার ভাই অভিমন্যুর সঙ্গে তোর বোন উত্তরার বিয়ে দিয়ে ওকে আমি আমার ভ্রাতৃবধূ করব। দেখ, তোর বোনের বিয়েও হয়ে গেল, আমার জমি আমারই রইল। কি তোর বোনই তো একদিন সেই জমির মালকিন। আরে শুধু ওই জমি কেন, গোটা সিন্ধুকের মালকিন হবে। আপনি কি বলছেন বাবু? আয়। রাজা হয়ে আপনি ফুলওয়ালিকে ঘরের বউ করবেন? ছি ভীম, ও কথা বলতে নেই। এ দুনিয়ার শালা কেউ রাজা নয়, কেউ ফকির নয়, সবাই সমান। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হরিদাস পাল বলে গেছে, আমার পূর্বপুরুষ। আগে না স্যার, কথাটা বলেছিলেন চণ্ডীদাস। হ্যাঁ, এই শালা চণ্ডীদাস, সে বলকে চণ্ডীদাস। ও পড়া চণ্ডীদাস। যাই হোক, মাননীয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন দুর্যোধন বাবু কিভাবে সমস্ত অভিযোগ খণ্ডন করে দিলেন। শুধু তাই নয়, এক সামান্য সর্বহারা ফুলওয়ালি মেয়েকে নিজের ভ্রাতৃবধূ হিসেবে গ্রহণ করে সব সমস্যার সমাধান করে দিলেন। শুনবি, আগামী 3 দিনের দিন একটা ভালো দিন আছে। ওই দিন তোর বোনের বিয়ে হবে, কেমন? সেই দিন তোমাদেরও নেমন্তন্ন রইল। শ্মশান ভাই, এই স্যার, ই না বোতল ভাই, এই মাগো, ইয়ে ভাই, সাংবাদিক ভাই। ওরে ভীম, এবার 2 হাত তুলে বল, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। বলবো, নিশ্চয় বলবো। শুধু আমি একাই নয়, আমাদের গ্রামের সব মানুষকে এই মহাপুরুষের নামে জয়ধ্বনি